হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রিডবার্গ ইকুয়েশন সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমরা শুরুতেই যেটা আজকে পড়ব সেটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেলের যে লিমিটেশনস বা ত্রুটিগুলো যেগুলো ছিল সেইগুলো আলোচনা করব। এখন এইখান থেকে অ্যাজ সাচ তো এমসিকিউ কোয়েশ্চেন সেইভাবে আসবে না, আসে না জেনারেলি। হ্যাঁ, তবে বোর্ডের পরীক্ষায় আসতেই পারে যে বোর্ডের অ্যাটমিক মডেলের দুটো লিমিটেশনস লেখো। তো সেই হিসাবে আমি কি করেছি, পয়েন্ট আউট করেছি। এখানে পয়েন্টগুলো আমি বলছি, এক এক করে এক্সপ্লেন করছি এবং তারপর তোমরা পুরোটা নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। আমরা এর আগে অনেকবার আলোচনা করেছিলাম যে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম অর্থাৎ হাইড্রোজেন লাইক সিস্টেম যারা He+, Li2+, Be3+, এদের ক্ষেত্রে শুধুমাত্র বোরের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। যদি আমরা কোনো মাল্টি ইলেকট্রন সিস্টেম নিয়ে নিই যেখানে একাধিক ইলেকট্রন আছে, সেখানে যদি আমরা বোরের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলা থেকে প্রাপ্ত যে ভ্যালু, সেটা রেডিয়াসের ভ্যালু হতে পারে, ভেলোসিটি, এনার্জি, হোয়াটএভার, সেই সমস্ত ভ্যালুগুলো কী হবে, প্র্যাকটিক্যাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করবে না। অর্থাৎ বোরের থিওরি কেবলমাত্রই সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল। সেকেন্ড হচ্ছে, হি কুড নট, হি মানে এখানে নিলস বোরের কথা বলা হচ্ছে, হি কুড নট এক্সপ্লেইন দ্য ফাইন স্ট্রাকচার অফ অ্যাটমিক স্পেকট্রা when high resolution spectroscope incomplete আছে, এটাকে ইন করে দিই, ইন হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপ। অর্থাৎ হাই রেজলিউশনের যে স্পেকট্রোস্কোপ, সেইখানে যখন অ্যাটমিক স্পেকট্রা, সাপোজ হাইড্রোজেন পরমাণুর যে স্পেকট্রাগুলো, লিম্যান সিরিজ, বামার সিরিজ, এই সমস্ত সিরিজের একটা সিঙ্গেল স্পেকট্রাল লাইনকে যদি দেখা যায় ওই হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপে, তাহলে দেখা যাবে যে এক একটা সিঙ্গেল লাইন অনেকগুলো ছোটো ছোটো ক্লোজলি স্পেসড অনেকগুলো লাইনের সমষ্টি। মানে আমরা যেটাকে একটা লাইন এরকম সিঙ্গেল দেখছি, সেটা আসলে এরকম অনেকগুলো 3-4টে লাইনের সমষ্টি। এবার এই যে ফাইন স্ট্রাকচার, এইটা বোর এক্সপ্লেন করতে পারেনি। থার্ড পয়েন্ট হচ্ছে, দেখো, হি কুড নট এক্সপ্লেইন দ্য রিজন অফ কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ এই যে mvr = nh/2π, mvrটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল, যেখানে n এর ভ্যালু আমরা কত জানি, 1, 2, 3 এসব হয়। n1 মানে ফার্স্ট অরবিট, n2 মানে সেকেন্ড অরবিট। এখন অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইরকম কোয়ান্টাইজড কেন হবে, তার কোনো এক্সপ্লেনেশন নিলস বোর দিতে পারেননি, অথচ তিনি কিন্তু ওই ফর্মুলা ইউজ করেছিলেন। পরবর্তী হচ্ছে, দেখো, স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন্স ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড। এই যে স্পেকট্রাল যে লাইনগুলো, যেগুলো আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্রের পর্দায় পেলাম, আমরা যদি দেখি যে পুরো সিস্টেমটাকে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডে রাখি, সিস্টেম মানে যে সিস্টেমের আমরা স্পেকট্রামগুলো অবজার্ভ করছি আর কি, তাদেরকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে স্পেকট্রাল লাইনগুলো স্প্লিট করে যায়। মানে যতগুলো স্পেকট্রাল লাইন ছিল তারা আবার ছোটো ছোটো অনেকগুলো লাইনে ভেঙে যায়। এই যে স্প্লিটিংটা ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এইটা বিজ্ঞানী জিম্যান তিনি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এটাকে জিম্যান এফেক্ট বলা হয়। একই ঘটনা ঘটে যদি পুরো সিস্টেমটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি, তখনও দেখা যায় যে স্পেকট্রাল লাইনগুলো আবারও স্প্লিট আপ হয়ে যাচ্ছে। এই ঘটনা প্রথম পর্যবেক্ষণ করেন স্টার্ক নামক একজন বিজ্ঞানী, তার নাম অনুসারে এটাকে স্টার্ক এফেক্ট বলে। তো এই জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট, এইগুলো নিলস বোরের থিওরি দিয়ে এর কোনো এক্সপ্লেনেশনে আসা যায় না। ফাইনালি লাস্ট যেটা হচ্ছে, দেখো, বোর মডেল ইজ নট কনসিস্টেন্ট উইথ ডি ব্রগলি হাইপোথিসিস অ্যান্ড হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। ডি ব্রগলি নামক একজন সায়েন্টিস্ট, তিনি পরবর্তীকালে আমরা পড়বো, আজকেই সেটা পড়বো এরপরে, তিনি বলেন যে ইলেকট্রন যেমন একটা কণা, তেমনি ইলেকট্রন একটা তরঙ্গও বটে। এখন এই যে তরঙ্গ বা ওয়েভ নেচার অফ ইলেকট্রন বা ইলেকট্রনের মতন আরও যারা আছে, সেই সমস্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলোর ওয়েভ নেচার, সেইটা বোর মডেল দিয়ে এক্সপ্লেন করা যায় না। এবং হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল অর্থাৎ অনিশ্চয়তা সূত্র, এইগুলো বোরের মডেল ব্যাখ্যা করতে পারে না। তো এই যাবতীয় এগুলো হচ্ছে বোর মডেলের ত্রুটি বা লিমিটেশনস। তোমরা এগুলো কপি করো, তারপরে আমরা আজকের পরবর্তী টপিক শুরু করছি। দেখো, নেক্সট টপিক হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। এটা হচ্ছে আমরা এর আগে পড়েছিলাম। ডি ব্রগলি হাইপোথিসিস হচ্ছে, দেখো, ডুয়াল নেচার অফ ম্যাটার, অর্থাৎ ম্যাটার বা পদার্থ, তার দুটো সত্তা আছে, দ্বৈত সত্তা আমরা বলি। একটা হচ্ছে পার্টিকেল নেচার বা কণা ধর্ম, আর একটা হচ্ছে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম।
আমরা এর আগে লাইটের অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ তাদের আমরা ডুয়াল নেচার পড়েছিলাম, একটা হচ্ছে ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। পার্টিকেল নেচার ব্যাখ্যা করার মানে পার্টিকেল নেচার হচ্ছে সেই সমস্ত ধর্মগুলো যেগুলো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা ব্ল্যাক বডি রেডিয়েশন, যেগুলোকে ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমরা এর আগে ডিটেলে আলোচনা করেছিলাম এই সমস্ত। তো সেই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি আর কি, লাইটের ক্ষেত্রে বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে আমরা তো জানি যে ওর এনার্জি হচ্ছে hc/λ। আবার আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী E=mc²। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি যে hc/λ মানে mc²। ঠিক আছে, অর্থাৎ h/λ মানে mc। এখান থেকে আমরা লাইট অর্থাৎ ফোটনের আমরা মাস বের করতে পারি। দেখো h/λc, তাই তো, ফোটনের মাস বের করা যায়। যদিও এই মাসটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলবো মুভিং মাস অফ ফোটন। মানে হচ্ছে ফোটনটা যখন একটা মোশনের মধ্যে আছে সেই অবস্থায় ফোটনের মাস। ফোটন যখন স্থির অবস্থায় থাকে অ্যাট রেস্ট, তখন ফোটনের মাস কিন্তু 0 হয়। ঠিক আছে, তো এই ফোটনটা সি হচ্ছে তার ভেলোসিটি অফ লাইট। এইখান থেকে একটা ফর্মুলা এরকমও আসে যে λ = h/mc, যেখানে h হচ্ছে ফোটনের ওয়েভলেংথ, m হচ্ছে ফোটনের মাস, c হচ্ছে ফোটনের ভেলোসিটি, আর h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এখন এই সবগুলো অবজারভেশন করার পরে বিজ্ঞানী ডি ব্রগলি অ্যাকচুয়ালি আমরা বলি, নামটা উচ্চারণ করি এইভাবে, উনি একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। অ্যাকচুয়ালি এই পার্টিকুলার যে শব্দটা, এটার উচ্চারণ এরকম হওয়া উচিত ফ্রেঞ্চ অনুযায়ী দ্য ব্রয়, কিন্তু ইংরেজিতে আমরা ডি ব্রগলি উচ্চারণই করি এবং সেইভাবেই আমাদের সমস্ত বইপত্রতেও লেখা হয়। যাই হোক, এখন তো তিনি ব্যাপারটা এবার এইটার সঙ্গে এবার তিনি রিলেট করতে চাইলেন। তিনি বললেন যে যদি ওয়েভের যদি পার্টিকেল নেচার থাকে তাহলে কোনো পার্টিকেলের কেন ওয়েভ নেচার থাকবে না? তাহলে ইলেকট্রন, প্রোটন, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এই সমস্ত যারা আছে আর কি, বিটা পার্টিকেল অবশ্যই ইলেকট্রন, তো এরা যদি পার্টিকেল হয় তাহলে এদেরও ওয়েভ নেচার থাকবে। এটা তিনি মানে ধারণা করলেন আর কি। এবং তিনি বললেন যে যখনই কোনো একটা পদার্থ, কোনো একটা কণা, সে যখন মোশানে থাকবে, স্থির অবস্থায় না, যখন মোশানে থাকবে তখন সে ওয়েভ নেচার দেখাবে। এবং এই ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, এটার ধরনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতন নয়, এর কোনো ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ড নেই, এটাকে আমরা ম্যাটার ওয়েভ বলবো, ম্যাটার ওয়েভ। তাহলে প্রথম কথা হচ্ছে ডি ব্রগলি যেটা বললেন যে ম্যাটার ক্যান পজেস wave nature when it is in motion। ঠিক আছে, it can rather it is associated with, যদি ওয়েভ হয় তাহলে একটা ওয়েভলেংথ থাকবে, উইথ আ ওয়েভলেংথ। আচ্ছা, এই পয়েন্টটা আমরা পরে লিখছি, তার আগে যেটা বললাম আগে সেটা আগে মেনশন করে দিই। সেটা হচ্ছে দিস ওয়েভ ইজ নট লাইক ইলেকট্রোম্যাগনেটিক, আমি সংক্ষেপে লিখলাম EM wave, it's called matter wave। এটাকে আমরা ম্যাটার ওয়েভ বলি। ঠিক আছে, পরিষ্কার? কপি করো, তারপর বলছি। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়েভলেংথ of the wave associated with a moving particle। অর্থাৎ একটা পার্টিকেল যখন মুভিং অবস্থায় আছে, মোশনে আছে, তখন
তখন তো সে ওয়েভ নেচারও প্রদর্শন করছে। এবার সেই ওয়েভটার ওয়েভ লেংথ কত হবে ইজ গিভেন বাই ল্যামডা ইকুয়াল টু h/mv। দেখো আমরা এর আগে লাইটের জন্য বা ফোটনের জন্য বললাম ল্যামডা ইকুয়াল টু h/mc। এখন সি তো লাইটের ভেলোসিটি, ইলেকট্রন প্রোটন এদের ভেলোসিটি তো আর লাইটের ভেলোসিটির মতন হবে না, তার থেকে কম হবে। তো তাই জন্য ওটাকে সি না বলে আমরা ই বলছি, সরি ভি বলছি। তাহলে এখানে আমরা বলবো যে ল্যামডা ইকুয়াল টু ওয়েভলেংথ অফ পার্টিকেল, ইলেকট্রন প্রোটন লাইক পার্টিকেল, এম হচ্ছে মাস অফ, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এবার তো এই পার্টিকুলার এই যে ওয়েভলেংথ অফ পার্টিকেল, তো এটাকে অ্যাকচুয়ালি এখানে একটু অ্যাড করি, এটাকে অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভলেংথ বলে, যেহেতু ডি ব্রগলি আবিষ্কার করেছিলেন তাই জন্য। এবার ডি ব্রগলি ওয়েভলেংথকে আমরা আমাদের এই পার্টিকুলার ক্লাসে এত বড় নামটা না লিখে আমরা সংক্ষেপে ডি ব্রগলি ওয়েভলেংথ DBW বলে মেনশন করব যখন আমরা প্রবলেমগুলো লিখব তখনও, কারণ এত বড় শব্দ লিখতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, এইবার ডি ব্রগলি ওয়েভলেংথ ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। তাহলে কোনো ম্যাটার বা কোনো পার্টিকেল যদি মুভিং অবস্থায় থাকে, মুভ করে, তাহলে তার কাইনেটিক এনার্জিও থাকবে। কাইনেটিক এনার্জির টার্মে ল্যামডাকে আমাদেরকে এবার এক্সপ্রেস করতে হবে। তো দেখো কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ mv স্কোয়ার। দেখো এখানে নিচে যে mv আছে, mv মানে কি মোমেন্টাম, ভরবেগ। এখন দেখো এখানে আমরা এটা লিখতে পারি যে তাহলে mv স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে m দিয়ে যদি মাল্টিপ্লাই করি দুদিকে, তাহলে 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে mv ইকুয়াল টু √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে এই mvটাকে আমরা এখানে রিপ্লেস করে দিই, তাহলে আমরা একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম, যেটা হচ্ছে ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে কী লিখছি দেখো, তাহলে ল্যামডা ইকুয়াল টু h/√2m কাইনেটিক এনার্জি। তাহলে এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা। দুটো ফর্মুলাই ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটাও আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা, প্রবলেম করতে কাজে লাগবে। আর এটাও তাই, এটা হয়ে গেল ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কোনো একটা মুভিং পার্টিকেলের কাইনেটিক এনার্জি বলে দেবে আর মাস বলে দেবে, তারপর ওয়েভলেংথ বের করতে বলবে, বা উল্টোটা, এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, যে কোনো দুটো বলে দেবে, একটা বের করতে বলবে। এই আরেকভাবে ডি ব্রগলি ওয়েভলেংথকে অ্যাসোসিয়েট করা যায় বা এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে দেখো ইলেকট্রন প্রোটন এরা সবাই হচ্ছে চার্জ পার্টিকেল, চার্জ আছে এদের। এখন যখনই কোনো একটা চার্জ পার্টিকেলকে একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তখন সে কী করবে, ইলেকট্রিক ফিল্ডের মানে ওই পার্টিকেলটার যা নেচার হবে, সে যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ প্লেটের দিকে সে ছুটে যাবে। আর যদি পার্টিকেলটা পজিটিভ চার্জড হয় তাহলে সে ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ এন্ডের দিকে ছুটে যাবে। এখন এই সময় সে নিশ্চয়ই একটা কাইনেটিক এনার্জি গেইন করবে। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জিটা কোত্থেকে আসবে, যখন আমরা ওই পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ডে, তো ইলেকট্রিক ফিল্ড মানে তো একটা পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করব, সেই পোটেনশিয়ালটা থেকেই ওই পার্টিকুলার চার্জ পার্টিকেলটা সে কাইনেটিক এনার্জি পাবে। এইবার ফর্মুলাটা হচ্ছে যে, আচ্ছা আগে যা বললাম সেটা একটু লিখি আগে, তাহলে সুবিধা হবে। when a charged particle is kept in an electric field of V ভোল্ট, তবে V ভোল্ট ধরো তুমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো, ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল, it gains কাইনেটিক এনার্জি। ঠিক আছে,
এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি যতটা গেইন করলো সেটাই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আগে যা ছিল, আগে ধরো 5 ছিল, এখন 10 হলো, তাহলে চেঞ্জ কতটা? 10 - 5। এখানে একটা জিনিস আমি উল্লেখ করিনি যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেলের পরে ব্র্যাকেটে এখানে মেনশন করতেই হবে চার্জ পার্টিকেল অ্যাট রেস্ট, মানে চার্জ পার্টিকেলটা শুরুতে রেস্টে ছিল, স্থির অবস্থায় ছিল, মানে কোনো কাইনেটিক এনার্জি ওর মধ্যে ছিল না। সেই অবস্থায় আমি ভি ভোল্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, তাহলে কতটা চেঞ্জ হবে? তাহলে চেঞ্জ হবে কতটা? কাইনেটিক এনার্জি ধরো মানে গেইন করলো, গেইন করার পরে ফাইনালি যতটা কাইনেটিক এনার্জি হলো সেইটাকে আমরা কে ই বলছি। আর শুরুতে কতটা ছিল? শুরুতে তো 0 ছিল, কারণ শুরুতে তো স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে মানে ভেলোসিটি 0, সুতরাং কাইনেটিক এনার্জি 0। তাহলে এইটা হচ্ছে চেঞ্জ কাইনেটিক এনার্জি। সো দিস ইকুয়াল টু ফর্মুলা কি হয়? চার্জ ইন্টু, বানান করে লিখি আগে, চার্জ ইন্টু পোটেনশিয়াল, যতটা পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করছি। চার্জটা কার? যে পার্টিকেল আছে চার্জ পার্টিকেল, তার চার্জ যদি আমরা কিউ ধরি, আর ধরি আমরা ভি ভোল্ট আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফর্মুলা। সুতরাং কাইনেটিক এনার্জির ফর্মুলা হয়ে গেল কিউ ইন্টু ভি। এইবার দেখো আমরা আরেকটা ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তাহলে আমরা আরেকটা ফর্মুলা কী পেয়ে গেলাম? ল্যামডা ইকুয়াল টু h/√2 ইন্টু এম ইন্টু কাইনেটিক এনার্জির বদলে আমরা কী লিখব? কিউ ইন্টু ভি। তাহলে এই ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, মানে কোয়েশ্চেনটা দেখে আমাকে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি বলা হয় যে একটা চার্জ পার্টিকেলকে রাখা হয়েছে, তার চার্জ এত, তাকে এত পোটেনশিয়াল দেওয়া হয়েছে, তাহলে তার ওয়েভলেংথ বের করো, তখন এই ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে? এইবার এই ফর্মুলাটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ফর ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রে কিউ, ইলেকট্রনের কিউ মানে চার্জ কত? 1.6 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের মাস 9.1 10⁻⁻31 কেজি, এবং এইচের ভ্যালু যা হয় 6.6 10⁻⁻34 জুল সেকেন্ড। এই যদি বসালে পরে কী হবে? আমার এই ফর্মুলাটা সিম্পলিফাইড হয়ে যাবে, কারণ বেশিরভাগ প্রবলেমই আমাদের ইলেকট্রন দিয়ে থাকবে, খুব অল্প কিছু প্রবলেমে আমাদের প্রোটন, আলফা পার্টিকেল এইসব থাকবে। তো ইলেকট্রন দিয়ে যখনই প্রবলেম থাকবে তখন আমরা এই ফর্মুলা ইউজই করবো না, কারণ ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আবারও আমাদের একটা শর্টকাট ফর্মুলা যেটা খুবই এসেনশিয়াল, সেটা হচ্ছে দেখো ল্যামডা ইকুয়াল টু, আমরা যদি সমস্ত ভ্যালু বসাই তাহলে পাবো √150/ভি। ভি হচ্ছে যতটা পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করেছি। এখন এইখানে সমস্ত ভ্যালু যদি আমরা বসাই এসআই ইউনিটে, তাহলে তো ল্যামডার ইউনিট কী পাবো? মিটার, বা সিজিএসে বসালে আমরা পাবো সেন্টিমিটার। এখন সেইটা তো অনেক ছোট ভ্যালু হবে, ওটাকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করলে, মানে 10⁻⁻10 মিটার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এইটা পাই অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এইবার ল্যামডার যে ভ্যালুটা সেটা বেরোবে আমাদের অ্যাংস্ট্রমে। এইটা একটা ফর্মুলা, অথবা এটারই আর একটা ফর্ম হচ্ছে এরকম 12.26। এটা 12 অনেক বইতে 27 লেখা থাকে, অনেক বইতে 25 লেখা থাকে, ঠিক আছে? আবার অনেক বইতে থাকেও না। তো দিস মাচ ডিভাইডেড বাই √ভি। এবার এই যে ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা কিন্তু সেম, ঠিক আছে? এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রনস অনলি, ঠিক আছে? এটা কিন্তু একদম ইলেকট্রনস অনলি, ইলেকট্রন ছাড়া অন্য কোনো পার্টিকেলের জন্য আমরা এই দুটো ফর্মুলা ব্যবহার করতে পারবো না, তাহলে ভুল হয়ে যাবে। এখন এবার এই দুটো সেম, কিন্তু কখন কোনটা ব্যবহার করব? যদি আমরা দেখি যে ভি অর্থাৎ যত ভোল্টেজ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ ধরো 9 ভোল্ট বললো, 9 ভোল্ট, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, কারণ √9 মানে 3, একটা ইন্টিজার ভ্যালু পেয়ে যাবো আর কি। আর যদি দেখা যায় যে ভি এর ভ্যালুটা এমনই হচ্ছে যেটাকে সরাসরি মানে স্কোয়ার রুট করা যাচ্ছে না, যদি এরকম দেখা যায় যে 150 দিয়ে ভাগ করার পরে যে ভ্যালুটা আসছে সেইটাকে স্কোয়ার রুট করা যেতে পারে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো ইলেকট্রনের জন্য, ঠিক আছে? সেটা প্রবলেমের উপর ডিপেন্ড করবে কখন কোন ফর্মুলাটা ইউজ করবো। তাহলে ওভারঅল আমরা কটা ফর্মুলা পেলাম? দেখো, এটা ফার্স্ট ফর্মুলা ছিল h/mv। তারপরে আমরা পেলাম কাইনেটিক এনার্জির টার্মসে কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কিউভি, কিউভিটা আরও স্পেসিফাইড হলো ইলেকট্রনের জন্য। তাহলে এই কটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব ডি ব্রগলি সংক্রান্ত প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে?
এখান থেকে ফর্মুলা ধরেও আবার এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। 4টে ফর্মুলা দিল, ধরো এই 1 2 3 4 5, এর মধ্যে 4টে ফর্মুলা তোমাকে লিখে দিল, একটাকে একটু ডিফর্ম করে দিয়ে বললো যে এদের মধ্যে কোনটা ডি ব্রগলি ইকুয়েশন নয়, বা উল্টোটা। 4টেই মনে হবে দেখে সঠিক, কিন্তু তার মধ্যে একটাই মাত্র সঠিক থাকবে, এবং কোয়েশ্চেনটা থাকবে যে এদের মধ্যে কোনটা ডি ব্রগলি ওয়েভলেংথের ফর্মুলাকে প্রকাশ করে। ঠিক আছে, তো এটা কপি করো, আমরা প্রবলেম করবো এরপরে। প্রথম প্রবলেমটা দেখো, ক্যালকুলেট ডি ব্রগলি ওয়েভলেংথ অফ অ্যান ইলেকট্রন মুভিং উইথ 1/10 অফ স্পিড অফ লাইট। একটা ইলেকট্রন মুভ করছে লাইটের যা স্পিড তার 1/10 এত স্পিড নিয়ে, তাহলে স্পিড অর্থাৎ ভেলোসিটি কত হবে? 3 × 10⁻7 হবে মিটার পার সেকেন্ড। লাইটের তো 10⁸ হয়, ঠিক আছে। আর ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 10⁻31 কেজি। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? h/mv, এই ফর্মুলা আমরা ইউজ করি। তাহলে 6.6 10⁻34, আর m হচ্ছে 9.1 -31, আর 3 10⁻7। দেখো 3 থেকে কেটে গেল, এটা 2.2 হলো, 2.2/9.1 মানে 22/91 ইন্টু 10⁻, কত হচ্ছে দেখো, -31 আর 7 কত হচ্ছে? 24, -24টা উপরে চলে গেল, +24 হয়ে গেল, আর এখানে এটা আছে, সুতরাং -10 হয়ে গেল, এত মিটার। ঠিক আছে, আচ্ছা এবার এটা কত হবে দেখো, 22 আর তাহলে 2 দিয়ে গেল 8, 3 4, 4 একে 4, 4 9 36, আর করার দরকার নেই। দেখো 0.24, হ্যাঁ, তাহলে 0.24, আরও কিছু হবে, তারপরে কত হবে? আর বিশেষ কিছু হবে না, 241, যাই হোক 241 10⁻10 মিটার। 10⁻10টাকে যদি তুলে দিই তাহলে এটা হয়ে গেল এত মিটার, মানে অ্যাংস্ট্রম হয়ে গেল, 0.241 অ্যাংস্ট্রম। এই হচ্ছে অঙ্ক, সিম্পল প্রবলেম। 2 নম্বরটা দেখো, বলছে যে ক্যালকুলেট ডি ব্রগলি ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ আ মুভিং কার। একটা গাড়ি যাচ্ছে, গাড়িরও ওয়েভলেংথ হয়, মানে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি যে কোনো পার্টিকুলারই তো ওয়েভ নেচার আছে। তাহলে যদি একটা গাড়ি যায় বা একটা মানুষ যায়, বা এই চকটাকে যদি ছুঁড়ে মারি ওদিকে, চকটা যখন যাচ্ছে, এদের সবারই একটা ওয়েভ আছে, এরা সবাই ওয়েভ, এবং এদের প্রত্যেকের সঙ্গে একটা ওয়েভলেংথ থাকবে। তো সেই হিসাবে এর মাস হচ্ছে 1000 কিলোগ্রাম দিয়েছে, আর ভেলোসিটি দিয়েছে 90 km/h। km/hকে আমাকে এসআইতে নিতে হবে, মানে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে মিটারে নিতে গেলে কিলোমিটার থেকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর নিচে আছে আওয়ার, ওকে সেকেন্ডে নিতে গেলে 3600 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু নিচে আছে তাই নিচে মাল্টিপ্লাই করলাম আমরা, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। কত হচ্ছে এটা দেখি, দুটো হয়ে গেল, 18 দিয়ে এটা যাবে, আর এটা 5 হয়ে গেল, তার মানে 25 হয়ে গেল, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? এইচ মানে 6.6 10⁻34, h/mv, m হচ্ছে 1000 আর v হচ্ছে 25। আচ্ছা, কত হচ্ছে তাহলে দেখো, এইটা উঠিয়ে দিলে এখানে একটা 10 হয়ে যাবে, 25 আর 66, 25 দুগুণে 50, 16, 160, 64, হ্যাঁ। আর 10⁻34 আছে এখানে, 1 2 3 4, মানে 34 38 এত মিটার হয়ে গেল। এইবার দেখো, এইবার এর আগের যে প্রবলেমটি ছিল ওখানে দেখো ল্যামডার ভ্যালু মোটামুটি একটা অ্যাপ্রিসিয়েবল রেঞ্জে আছে, অ্যাংস্ট্রম ইউনিটে 10⁻10 মিটার অ্যাংস্ট্রম, কিন্তু এখানে 10⁻38 মিটার। এই ওয়েভলেংথটা এতটাই ছোট, এতটাই কম এর ভ্যালু, যে এটাকে এক্সপেরিমেন্টালি এটাকে মাপা সম্ভব নয়। এবার মাপা যে সম্ভব নয়, সেখান থেকে আমরা এই ধারণাই করতে পারি, বা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে
মুভিং কার বা যে কোনো ম্যাক্রোস্কোপিক অবজেক্ট যাদেরকে আমরা চোখে দেখতে পাই, তাদের জন্য তারাও সেই সমস্ত পার্টিকেলগুলো ওয়েভের মতন কাজ করে, ওয়েভ নেচার আছে, ওয়েভলেংথ আছে, কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েবল রেঞ্জের হয় না। সেই জন্য ম্যাক্রোস্কোপিক পার্টিকেলগুলোর জন্য এই ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লিকেবল নয়। এগুলো অ্যাপ্লিকেবল অনলি ফর ইলেকট্রন অ্যান্ড ইলেকট্রন লাইক পার্টিকেল, প্রোটন, আলফা পার্টিকেল, এদের জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিসের একটা সিগনিফিকেন্স বা একটা তাৎপর্য, যে ম্যাক্রোস্কোপিক কোনো বস্তুর ক্ষেত্রে এই ম্যাটার ওয়েভ ব্যাপারটা প্র্যাকটিক্যালি কাজ করে না। ম্যাটার ওয়েভ কাদের থাকে? ইলেকট্রনের মতন যে ছোটো ছোটো পার্টিকেল, তাদেরই একমাত্র ম্যাটার ওয়েভ থাকে সিগনিফিকেন্টলি। 3 নম্বর প্রবলেমটা দেখো। থার্ড প্রবলেম হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ আ মুভিং অবজেক্ট এ ইজ 5 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ল্যামডা 5 অ্যাংস্ট্রম দিয়েছে। ক্যালকুলেট ডি ব্রগলি ওয়েভলেংথ অফ অ্যানাদার মুভিং অবজেক্ট বি হ্যাভিং মাস ইকুয়াল টু 25% অফ এ আর ভেলোসিটি 200% অফ এ। ঠিক আছে, এদের তাহলে কী করতে হবে? আমাকে রেশিও ক্যালকুলেট করতে হবে, মানে রেশিওর মতন করে করতে হবে। একজনের দেওয়া আছে আর একজনের বের করতে হবে, মানে রেশিওর মতন করে করব আমরা। তাহলে যেটার বের করতে হবে, অর্থাৎ বি এর ডি ব্রগলি ওয়েভলেংথ বের করতে হবে, তাহলে ল্যামডা বি উপরে রাখবো আর ল্যামডা এ নিচে রাখবো। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু কী হবে? ফর্মুলা আমরা তো জানি ল্যামডা মানে h/mv। তাহলে এই ভাগ করলে তো এটা বি, এর নিচে দিয়ে আবার এ দিয়ে ভাগ করি, তাহলে এইচটা তো আউট হয়ে গেল। তাহলে কী পড়ে থাকবে দেখো ফর্মুলাটা, ma/mb/mb/vb। ঠিক আছে, এটা হবে। এবার দেখো, এবার ক্যালকুলেট। আচ্ছা, মাস হচ্ছে 25%, এ এর মাস, সরি বি এর মাস হচ্ছে এ এর 25%। তাহলে মাস অফ বি ইকুয়াল টু মাস অফ এ বাই 4। ঠিক আছে, তাহলে এই ma/mb এখানে কত লিখবো আমি? ma/mb জায়গায় কত লিখবো? 4 লিখবো। ঠিক আছে, 4 লিখবো। আর ভেলোসিটি কি বলছে? ভেলোসিটি 200% অফ এ, মানে এ এর ডাবল। তাহলে va/vb এটা তার মানে কত হয়ে গেল? হাফ, তাই না? তাহলে ফাইনালি কত হয়ে গেল? 2। তাহলে ল্যামডা বি কত? ল্যামডা বি হচ্ছে ল্যামডা এ ইন্টু 2। এবার ল্যামডা এ ভ্যালু দিয়েছে কত? 5 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা বি টোটাল আমার হয়ে গেল কত? 10 অ্যাংস্ট্রম। সিম্পল। ঠিক আছে, 4টা। এবার ক্যালকুলেট রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেংথ, আবার রেশিও আলফা পার্টিকেল আর প্রোটন হ্যাভিং স্পিড ইন 2:3 রেশিও। তাহলে ল্যামডা অফ আলফা পার্টিকেল ওপরে আর প্রোটন নিচে, তাহলে এম আর ভি প্রোটনের ওপরে আর এম আলফা ভি আলফা নিচে। এবার স্পিডের রেশিও দিয়ে দিয়েছে, কিন্তু মাস রেশিও দেয়নি। স্পিডের রেশিও কত? 2:3। কার 2? আলফা পার্টিকেল আগে আছে, তাহলে আলফা 2 প্রোটনের 3। তাহলে আলফা 2 আর প্রোটনের, সরি আলফা 2, হ্যাঁ, তাহলে 3 উপরে 2 নিচে, প্রোটনের 3 রেশিও স্পিড আর আলফা 2। মাস রেশিওটা দেয়নি, ওরা ধরে নিয়েছে যে আমরা জানি। হ্যাঁ, এবার আমরা জানি কিভাবে? আমরা তো জানি যে আলফা পার্টিকেল হচ্ছে, আফটার অল আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম 2-4, তাই না? 2+, হিলিয়াম 2+ আয়ন। তাহলে হিলিয়ামের মাস কত? 4 প্রোটনের তুলনায়। তাহলে এই mp/m আলফা এটা কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে না? তাই তো? তাহলে কত হয়ে গেল? 3/8, মানে রেশিও কত হয়ে গেল? ল্যামডা আলফা ল্যামডা পি 3:8। এটাই আনসার। ঠিক আছে, 4টে অপশান থাকবে, আমাদের কারেক্ট অপশান চুজ করতে হবে। 5টা দেখো, ক্যালকুলেট ডি ব্রগলি ওয়েভলেংথ অফ এ মুভিং পার্টিকেল অফ মাস দিয়েছে, কাইনেটিক এনার্জি দিয়েছে, তাহলে ল্যামডা বের করতে হবে। ফর্মুলা কি? h/√2m কাইনেটিক এনার্জি, তাই না? জাস্ট ভ্যালু বসাবো, 6.6 10⁻34। আচ্ছা, √2 মাস কত? 6 × 10⁻28, 3 × 10⁻24। ম্যাক্সিমাম টাইম আমাদের ভ্যালুগুলো এমনই দেওয়া থাকবে যাতে খুব সহজেই ক্যালকুলেশনটা হয়ে যায়। দেখো এখানে 3, 3 × 6 = 18,
18 × 2 মানে 36, 36, 36-এর রুট ওভার করলে কত হয়, স্কোয়ার রুট করলে কত হয়, 6 হয়ে যায়, তাই না? তাহলে 6.6/6 হয়ে গেল। 10⁻, দেখো কত হচ্ছে, 28 আর 24 কত হয় যোগ করলে, 28, 32, 52, 52, 52 যদি আমরা রুট ওভার করি মানে 10⁻52/2 মানে 10⁻26। এবার -26টা উপরে চলে গেলে +26, তাহলে 34 আর 26 কত হচ্ছে, বিয়োগ করলে 8, তাই তো, -8, তাহলে -8 যদি হয়, আর এটা কি লিখবো আমরা, অ্যাংস্ট্রম লিখবো। এবার এটা কত হচ্ছে 1.8 না, এখানে লিখছি আমি 1.8 10⁻−8 অ্যাংস্ট্রম। এবার এইটাকে আমরা সরি ভুল করলাম, অ্যাকচুয়ালি এটা মিটারে হবে, মিটার থেকে আমরা অ্যাংস্ট্রমে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, তো এটাকে যদি আমি 10⁻−10 মিটার মানে -10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, তাহলে এখানে যদি আমি 10⁻−10 লিখতে যাই মানে 100 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, তাহলে এই পোর্শনটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। পাওয়ার চেঞ্জ করার এই নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা লজিক জাস্ট, মানে আমি 10⁻−8 থেকে -10 করলাম, তার মানে কি এই পোর্শনটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই পোর্শনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে ব্যাপারটা সেম থাকে, তাহলে এটা হয়ে যাবে কত, 110। তাহলে এই যদি হয় তাহলে আমার ফাইনাল আনসার হয়ে গেল 110 অ্যাংস্ট্রম। তাহলে 6 নম্বরটা হচ্ছে ক্যালকুলেট রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেংথ অফ প্রোটন টু আলফা পার্টিকেল। তার মানে প্রোটনের সঙ্গে আলফা পার্টিকেলের রেশিও বের করতে বলেছে ওয়েভলেংথের। আচ্ছা, কাইনেটিক এনার্জির রেশিও দিয়ে দিয়েছে। কাইনেটিক এনার্জির রেসপেক্টে ফর্মুলাটা কি বললাম, h/√2 × m × কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তাহলে ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা পার্টিকেল কত হবে, এম আর কাইনেটিক এনার্জি এই দুটো পড়ে থাকবে, কারণ যখন আমরা রেশিও করবো, ভাগ করবো, এইচও চলে যাবে, এইচও কেটে যাবে, আর রুটের ভেতরে 2টাও কেটে যাবে, তাই তো? তাহলে পড়ে থাকবে হচ্ছে √m আলফা পার্টিকেল ইন্টু কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল ডিভাইডেড বাই মাস অফ প্রোটন ইন্টু কাইনেটিক এনার্জি অফ প্রোটন। এই হয়ে গেল আমাদের ফর্মুলা। এখন দেখো কাইনেটিক এনার্জি হচ্ছে 4:9 হচ্ছে প্রোটন ইস টু আলফা, তাহলে এই যে আলফা ইস টু প্রোটন আছে এটা অ্যাকচুয়ালি √9:4, তাই তো? আর আলফা পার্টিকেল মাস তো আমরা জানি 4 গুণ হয় প্রোটনের থেকে, তাহলে দেখো কত হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে এদের রেশিও হচ্ছে 3:1, তার মানে দিস ইকুয়াল টু 3:1। তো এই হয়ে গেল আমাদের আনসার 6 নম্বরেরটা, ঠিক আছে? 7 নম্বরেরটা দেখো ফর্মুলা একই থাকবে, কারণ আবারও আলফা পার্টিকেল টু প্রোটন, এবার আলফাটা উপরে প্রোটনটা নিচে, আমরা একই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে আমরা ওটাকে রেসিপ্রোকাল করে দেবো, তাহলেই হয়ে যাবে। when accelerated by placing in electrical field of potential difference আছে, এখানে potential difference আছে, তার মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা নয়, potential difference। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 7 নম্বর। পোটেনশিয়াল ডিফারেন্স হলে এখানে আমরা জাস্ট কিউ ইন্টু ভি করে দেবো, তাই তো? তাহলে আলফা উপরে প্রোটন নিচে, √of দেখো এম অফ প্রোটন উপরে, চার্জ অফ প্রোটন, ভি অফ প্রোটন, আলফা আলফা আলফা। এবার কি বলছে দেখো, পোটেনশিয়াল ডিফারেন্সের রেশিওটা দিয়ে দিয়েছে, এইটা কার দিয়েছে, আলফা পার্টিকেল টু প্রোটন, সেটা হচ্ছে 1:2, তাহলে প্রোটন টু আলফা এটা হয়ে যাবে 2:1, তাই তো? আচ্ছা, প্রোটনের চার্জ কত হয়, প্রোটনের চার্জ আর আলফা পার্টিকেলের চার্জ 1:2 রেশিওতে, কারণ প্রোটন মানে একটা পজিটিভ চার্জ আর আলফা পার্টিকেল মানে দুটো পজিটিভ চার্জ, তাহলে প্রোটন বাই আলফা হয়ে গেলে 1:2 হয়ে গেল, আর মাস আবারও 1/4, আলফা পার্টিকেলের 4 টাইমস, তাহলে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি 1/2। তাহলে ফাইনালি
তাদের অনুপাত হচ্ছে 1:2, রাইট? একদমই ছোটো ছোটো অঙ্ক, শুধু এখানে খুব কেয়ারফুলি ভ্যালুগুলো পুট করতে হবে। মানে এই 1:2 দিয়েছে, আমরা এটাকে যদি ভুল বুঝে এখানে 1:2 করে দিই তাহলে ভুল হয়ে গেল। বা আলফা পার্টিকেল বা প্রোটন বা ইলেকট্রন, এদের মাস এবং চার্জ, এগুলো আমরা আগেও এই চ্যাপ্টারের শুরুর দিকে শিখেছিলাম, বা আমরা মোল কনসেপ্ট চ্যাপ্টারেও শিখেছিলাম। তো সেই বেসিক আইডিয়াগুলো এখানে কাজে লাগাতে হবে, আর কিছুই না। আচ্ছা, আটেরটা দেখো। আটেরটায় বলছে কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন দিয়েছে, আর ওয়েভলেংথ বার করতে বলেছে। তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে ওয়েভলেংথের ফর্মুলা আবারও, তাহলে আমরা এখানে আবার কাইনেটিক এনার্জি লিখে দিই, তাই তো? তাহলে 6.6 10⁻⁻14 এখানে 14 দেখে আমি 14 লিখে দিচ্ছি, √2। আচ্ছা, ইলেকট্রনের মাস দেখো 9.1 10⁻31 কেজি। কাইনেটিক এনার্জি কত? 4.8 10⁻14 এত মিটার। ঠিক আছে, এসআইতে আছে সব। কিন্তু এইবার মুশকিল হচ্ছে যে রুটের ভেতরে এই যে 9.1 4.82 এইগুলো কিন্তু গন্ডগোলের, মাল্টিপ্লিকেশন করে আবার √, মানে এ তো একটা ভজকট ব্যাপার হয়ে যাচ্ছে। এটা 9.6 2 ইন্টু এটা আমার 9.6, তারপরে 9.1 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। তোমার 9-এর থেকে একটু বেশি কিছু হবে আর কি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 9ই ধরে নিতে পারি, রুট উঠিয়ে দিলে। আমরা আরেকটা সহজ উপায় এখান থেকে বের করতে পারি এই ফর্মুলা অ্যাপ্লাই না করে। সেটা কি দেখো, সেটা হচ্ছে একটু মুছিয়ে নিই। কী করবো আমরা, দেখো কাইনেটিক এনার্জি যেটা দেওয়া আছে 4.8 10⁻14, এইটা না অ্যাকচুয়ালি এটা একটু ভুল আছে। মানে এটা এরকম হলে অনেক বড় হয়ে যাবে আমাদের ব্যাপারটা। এটা 10⁻19 করে নাও, একটু কারেকশান করে নাও, -19 জুল। তাই যদি হয় তাহলে আমরা শুরুতে এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমরা 1.6 10⁻19 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এটা এক্স্যাক্টলি 3 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এটা তো আউট হয়ে গেল, এটা 3 হয়ে গেল। এবার কাইনেটিক এনার্জিটা 3 ইলেকট্রন ভোল্ট মানে কি? আমরা একটু আগেই দেখলাম যখন আমরা ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে একটা চার্জ পার্টিকেলকে আমি যতটা পোটেনশিয়ালের মধ্যে রাখবো, সেই পোটেনশিয়াল ইন্টু তার চার্জ অতটা কাইনেটিক এনার্জি ও পাবে এক্সট্রা। এখন ইলেকট্রন যদি রেস্টে থাকে, সেখান থেকে যদি আমি ওকে 3 ভোল্ট পোটেনশিয়াল যদি আমি অ্যাপ্লাই করি ওর উপরে, তাহলে 3 ভোল্ট ইন্টু ইলেকট্রনিক চার্জ মানে 3 ইলেকট্রন ভোল্ট, এতটা কাইনেটিক এনার্জিও পাবে। তার মানে কাইনেটিক এনার্জি যখনই ইলেকট্রন ভোল্টে থাকবে, আমরা ভেবে নিতে পারি যে ইলেকট্রনকে ঠিক তত ভোল্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। যত ভোল্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হবে তত ইলেকট্রন ভোল্ট ওর কাইনেটিক এনার্জি হবে। তাহলে এটা যদি আমাদের পোটেনশিয়াল, ইলেকট্রনের উপরে অ্যাপ্লাইড পোটেনশিয়াল যদি ওইটা হয়, তাহলে এইখান থেকে আমরা খুব সহজে √150/V এইটা করে আমরা এক লাইনে আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো। এত জটিল ক্যালকুলেশন আমাদের করতেই হবে না। তাহলে দেখো 150/3 এইবার কি হয়ে গেল, √, কত হয়ে গেল, 50 হয়ে গেল না? 49 হলে কত হবে, 7 হবে। তাহলে এটা 7 থেকে সামান্য বেশি, 7.05 7.1 ম্যাক্সিমাম, তার বেশি হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। দেখো এখন এইটা যদি আমাকে এইগুলো ক্যালকুলেশন করে বের করতে হতো তাহলে অনেক সমস্যা হতো। তাহলে মোদ্দা কথা, এই পার্টিকুলার প্রবলেমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথ বের করতে হয়, এবং ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দেওয়া থাকে, তাহলে কাইনেটিক এনার্জিকে সবার আগে ইলেকট্রন ভোল্টে নেব। যত ইলেকট্রন ভোল্ট হবে তত ভোল্টেজ, ততটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং এবার এই ফর্মুলায় চলে আসবো, রাইট? পরেরটা দেখো, 9এরটা হচ্ছে an electron with kinetic energy of 4 volt is placed in an electric field of potential difference 21 volt. Calculate its wavelength. এখন 21 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে রাখা হলো ইলেকট্রনটাকে, যার ইনিশিয়ালি 4 ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি ছিল আগে থেকে।
আমরা ফর্মুলাটা প্রুফ করার সময় কী বললাম, যে ইলেকট্রনটা রেস্টে ছিল, স্থির অবস্থায় ছিল, সেখান থেকে যতটা কাইনেটিক এনার্জি ও গেইন করলো সেইটা হচ্ছে কার সঙ্গে সমান হবে, অ্যাপ্লাইড ভোল্টেজ ইনটু তার চার্জ, তাই না? কাইনেটিক এনার্জি ডিফারেন্স আমরা ওখানে কে ই মাইনাস জিরো লিখেছিলাম, আমরা এখানে লিখব কে ই ফাইনাল মাইনাস কে ই ইনিশিয়াল। তো এইটা ইকুয়াল টু কী ছিল, চার্জ ইন্টু পোটেনশিয়াল, তাই তো? তাহলে এইখানে যেহেতু ইলেকট্রন তাহলে চার্জ হচ্ছে ই আর পোটেনশিয়াল হচ্ছে 21 ভোল্ট, অর্থাৎ 21 ইলেকট্রন ভোল্ট ওদিকে। আর আমার এখন কাজ হচ্ছে যে ফাইনালি ওর কতটা কাইনেটিক এনার্জি হলো সেইটা বের করা। ইনিশিয়ালি ওর চার্জ ছিল, তাহলে এইটা ওদিকে চলে গেলে 4 + 21 হয়ে যাবে না, মানে 25 ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি হয়ে গেল। যার ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি ছিল 4 ভোল্ট, তাকে যদি আমি আবারও পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখি তাহলে আরও এনার্জিও গেইন করবে, দিয়ে ন্যাচারালি তাহলে ফাইনালি ওর ভ্যালুটা বেশি হবে, সেটা হয়েছে। এইবার কি বললাম আমরা একটু আগে, যে যখনই কাইনেটিক এনার্জি ভ্যালু দেওয়া থাকবে তাকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে, এখানে তো ইলেকট্রন ভোল্টেই আছে, তাহলে আমরা সিম্পলি √150/v এই ফর্মুলা ব্যবহার করব। এখন তার আগে আমাকে কী দরকার, পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 25 ইলেকট্রন ভোল্ট যদি ওর এনার্জি হয় তাহলে এফেক্টিভলি ও 25 ভোল্ট এই পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে ও আছে। অ্যাকচুয়ালি আছে 21 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে, কিন্তু যেহেতু ওর আগে থেকে কিছু কাইনেটিক এনার্জি আছে তাই ও ফিল করবে 25 ভোল্টের মতন পোটেনশিয়াল এবং তার ইকুইভ্যালেন্ট এনার্জি। তাহলে এইবার আমরা ল্যামডা ইকুয়াল টু জাস্ট এই ফর্মুলা ইউজ করে দাও, 25 ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হয়ে যাবে দেখো, এটা 6 হয়ে গেল না, √6 ইলেকট্রন ভোল্ট, কেন এটা তো অ্যাংস্ট্রম, √6 অ্যাংস্ট্রম। √6 মানে কত দেখো, 2.5 মানে 2.5 এর স্কোয়ার কত হবে, 6.25। তাহলে 6.25 যদি হয় তাহলে এটা 2.5 এর থেকে সামান্য কম হবে, অ্যারাউন্ড 2.42 আমরা ধরে নিই, 2.4 অ্যাংস্ট্রম এরকম হবে। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা ফর্মুলা এইটা অ্যাপ্লাই করতে পারি, আরেকটা কী ছিল, ল্যামডা ইকুয়াল টু 12.25 বা 26 ডিভাইডেড বাই √of ভোল্টেজ। আমরা কখন অ্যাপ্লাই করবো বলেছিলাম, যখন ভোল্টেজের ভ্যালুটাই যখন একটা পারফেক্ট স্কোয়ার থাকবে তখন। তাহলে এইখানে আমাকে যদি এই √v আমি যদি ইউজ করি তাহলে আমার সুবিধা হবে না, তাহলে আমি 12.25 ডিভাইডেড বাই 5 করে দিতে পারবো একবারে। তাহলে দেখো আমি আরেকটু অ্যাকিউরেট ভ্যালু সম্ভবত পাবো, 10, 22, 20, 5, 5, 25। দেখো আরেকটু অ্যাকিউরেট ভ্যালু পেলাম আমি অ্যারাউন্ড 2.4 বলছিলাম, সেটা অ্যাকচুয়ালি 2.45 হলো। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব না, কেন করব না, যেহেতু পোটেনশিয়ালের ভ্যালুটা পারফেক্ট স্কোয়ার, আমরা তাই জন্য 12.25/√v এই ফর্মুলা ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমরা আরেকটু অ্যাকিউরেট অ্যান্সার পাবো। যাই হোক, যদি আমাদের অপশান থাকে কাছাকাছি তাহলে তো সমস্যা নেই, অপশান তো থাকবেই। তাহলে 9 হয়ে গেল এটা। 10 দেখো, 10-এর অঙ্কটা কী বলছে দেখো, potential energy is increased by 9 times. How would the de Broglie wavelength associated be affected? Would দুবার লেখা আছে, be affected. কাইনেটিক এনার্জি 9 টাইমস বাড়ানো হলে ল্যামডার কি পরিবর্তন হবে, খুবই সিম্পল, জাস্ট ফর্মুলা ইউজ করে দেখো, 2 × m × কাইনেটিক এনার্জি। সাপোজ এটা শুরুতে ছিল λ1, এরপরে কি হয়ে গেল, λ2 কি হয়ে গেল, সরি h/√2m 9 টাইমস অফ ইনিশিয়াল হয়ে গেল না, এটা 9 টাইমস 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 9 দিয়ে মাল্টিপ্লাই করা √, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাইরে 3 আসলো আর ভেতরে যা থাকলো h/√, সেটা তো এই λ1ই থাকলো না, λ1 লিখে দিচ্ছি, দেখো বোঝা গেল কিনা। 9টাকে বাইরে আনলাম, তাহলে বাইরে 3 হয়ে গেল, 1/3 হয়ে গেল। এবার 9 ছাড়া বাকি যা পড়ে থাকলো সেটা তো λ1ই আলটিমেটলি। তাহলে ডি ব্রগলি ওয়েভলেংথ কীভাবে এফেক্টেড হলো না, ওটা 1/3 হয়ে গেল আগের থেকে, আগে যা ছিল তার 1/3 হয়ে গেল। তো এই হচ্ছে অঙ্ক, আর কিছু নেই এখানে। তারপরটা দেখো, একটা ফোটন অফ এনার্জি 4.5 ইলেকট্রন ভোল্ট ফলস অন আ মেটাল। আচ্ছা, এটা মানে একটু অন্যরকম, ফলস অন এ মেটাল উইথ বাইন্ডিং এনার্জি অফ 3 ইলেকট্রন ভোল্ট।
এটা অনেকটা না ওই ফটো ইলেকট্রিক এফেক্টের মতন। ফটো ইলেকট্রিক এফেক্টে কী হয়, একটা মেটাল থাকে, সেখানে একটা ইনসিডেন্ট ফোটন চলে আসে, ফোটন এসে এর উপরে পড়লে পরে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ফোটো ইলেকট্রন বলি আমরা। তাহলে ফোটনের এনার্জি ছিল 4.5 ইলেকট্রন ভোল্ট। এসে মেটালের উপরে পড়লো, যার কিনা বাইন্ডিং এনার্জি হচ্ছে 3 ভোল্ট। বাইন্ডিং এনার্জি কি আমরা আগের দিন পড়ছিলাম, সেপারেশন এনার্জি বা বাইন্ডিং এনার্জি। অর্থাৎ একটা ইলেকট্রন রয়েছে অরবিটের মধ্যে, সেখান থেকে তাকে বাইরে পাঠাতে গেলে, মানে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে গেলে যতটা এনার্জি লাগবে। এবার যদি ইলেকট্রনটা বাইন্ডিং এনার্জি মানে একটা এনার্জি, একটা ফোর্স যেটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনকে বাইন্ড করে রেখেছে, একসঙ্গে বেঁধে রেখেছে। এখন যদি ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আর যদি কোনো এক্সাইটেড স্টেটে থাকে তখন সেটা সেপারেশন এনার্জি বা বাইন্ডিং এনার্জি। মোট কথা যতটা এনার্জি দিলে ইলেকট্রনটা একদম বাইরে চলে যাবে, ইনফাইনাইট ডিস্টেন্সে যাবে। এইবার সেটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে 4.5 ভোল্টের যখন এখানে এসে ধাক্কাটা মারলো ফোটনটা, এখানকার যে ইলেকট্রন সে 3 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করলে পরে কী হবে, ও বাইন্ডিং এনার্জির ইকুয়াল এনার্জি পেয়ে গেল, এখনও বাইরে চলে যেতে পারবে। বাইরে চলে যাওয়ার পরে মানে ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাওয়ার পরে কী হবে, নিউক্লিয়াসের সঙ্গে ওই ইলেকট্রনের আর কোনো সম্পর্ক থাকলো না, আর কোনো অ্যাট্রাকশান থাকলো না। এইবার ইলেকট্রনটা ফ্রি টু মুভ, এইবার ইলেকট্রনটা মুভ করবে। তাহলে এখানে যখন ইলেকট্রনের উপরে যখন এনার্জিটা আসলো 4.5, তার মধ্যে 3 ভোল্ট ও খরচ করে ফেললো, 3 ইলেকট্রন ভোল্ট ও খরচ করে ফেললো নিজেকে ফ্রি করতে। বাকি যেটা পড়ে থাকলো 1.5, সেইটা নিয়ে ও এবার দৌড়াবে, মানে সেটা হয়ে যাবে ওর কাইনেটিক এনার্জি। বোঝানো গেল? তাহলে আমরা কি লিখবো এখানে, যে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন দিস ইকুয়াল টু 4.5 মাইনাস 3 ইলেকট্রন ভোল্ট, মানে 1.5 ইলেকট্রন ভোল্ট। আর তাই যদি হয় তাহলে কতটা পোটেনশিয়াল ডিফারেন্সও ফিল করবে, 1.5 ভোল্ট। আর তাই যদি হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু 150/1.5 অ্যাংস্ট্রম, তাই তো? এটা কত হবে বলো, 100 হয়ে যাবে না, √100 মানে 10 অ্যাংস্ট্রম। এই হয়ে গেল আনসার। ঠিক আছে, দেখো ডি ব্রগলি সংক্রান্ত আমাদের আরেকটু আলোচনা বাকি রয়ে গেছে। আমি অলরেডি লিখেছি এখানে হেডিংটা, জাস্টিফিকেশন অফ কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস। নিলস বোর তার পরমাণু মডেলে বলেছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম MVR ওটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, কিন্তু কেন হবে সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি। এটাই তার ওয়ান অফ দ্য লিমিটেশনস ছিল বোরের যে অ্যাটমিক মডেল সেখানকার। এখন এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন, এইটা প্রমাণ করলেন বিজ্ঞানী ডি ব্রগলি। তিনি বললেন যে ইলেকট্রন তো পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ। এখন যেটা আমরা এর আগে জেনেছি, নিলস বোর বা রাদারফোর্ড বা তাদেরও পরে বিজ্ঞানী সমারফিল্ড, তারা বলছিলেন যে ইলেকট্রন একটা পার্টিকেল এবং সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরমভাবে মুভ করছে সার্কুলার অরবিটে। ডি ব্রগলি প্রথম বললেন যে না, ইলেকট্রনটা হচ্ছে একটা ওয়েভ। তাহলে ওয়েভ যদি হয় তাহলে ইলেকট্রনের প্রপাগেশনটা এরকম হবে, এইভাবেও চলতে থাকবে। এখন যদি ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসে শেষ করে, তখনও তার মোশনটা এরকমই হবে যদি ওয়েভ হয়। এবং সেই ক্ষেত্রে ইলেকট্রন যত নম্বর অরবিটে আছে ততগুলো ফুল ওয়েভ লেংথ ও কমপ্লিট করবে এক পাক ঘুরে আসতে। অর্থাৎ 2πr ডিস্টেন্স যখন ইলেকট্রন কমপ্লিট করলো, তখন সাপোজ ইলেকট্রনটা 3 নম্বর অরবিটে আছে, তাহলে 3টে ফুল ওয়েভ লেংথ ও কমপ্লিট করবে। অর্থাৎ দিস ইকুয়াল টু 3r হবে। কখন? যখন 3 নম্বর অরবিটে আছে। তাহলে আমরা এখানে আরটাকে 3r কেন লিখলাম, 3 ল্যামডা, 3টে ওয়েভ লেংথ কমপ্লিট করবে, 3 ল্যামডা। আর আমরা এখানে r3 লিখলাম। কেন r3 লিখলাম? কারণ ইলেকট্রন 3 নম্বর অরবিটে আছে। তাহলে এই আরটা হচ্ছে 3 নম্বর অরবিটের রেডিয়াস। ইলেকট্রন যদি 5 নম্বর অরবিটে থাকে, সো দিস ইকুয়াল টু 5 ল্যামডা হবে। ঠিক আছে, অর্থাৎ সার্কুলার অরবিটের যে সারকামফারেন্স বা পরিধি, সেটা ইলেকট্রনের যে ওয়েভ লেংথ, সেই ওয়েভ লেংথের ইন্টিগ্রাল মাল্টিপল হবে। এই হচ্ছে ফর্মুলা। ওয়েভলেংথটা পরিধি বা সারকামফারেন্সের উল্টো বলছি, পরিধিটা, কক্ষপথের পরিধিটা
ওয়েভলেংথের ইন্টিগ্রাল মাল্টিপল হবে। এবার ধরো এইখান থেকে যাত্রা শুরু করলো ওয়েভটা, তাহলে ওয়েভ মানে কীরকমভাবে, এইভাবে যাবে নিশ্চয়ই, তাই না? দেখো এই যদি ওর মোশন হয়, আমরা কি জানি যে কোনো দুটো শীর্ষবিন্দুর মাঝখানে যে ডিস্টেন্স, এইটাকে আমরা কি বলি, ল্যামডা। তো তাহলে এখানে কটা ল্যামডা হচ্ছে দেখো, এইখান থেকে এতটা হচ্ছে একটা ল্যামডা, আবার এইখান থেকে এতটা হচ্ছে আরেকটা ল্যামডা, আবার এইখান থেকে এতটা হচ্ছে আরেকটা ল্যামডা। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। যত নম্বর অরবিটে আছে ততগুলো ল্যামডা কমপ্লিট হবে, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা। তাই যদি হয় তাহলে এবার দেখো, এটা মুছে দিই একটু। যদি 4 নম্বর অরবিটে থাকে তাহলে এরকম 4খানা ফুল ল্যামডা কমপ্লিট হবে। এবার 2 π আর n দিস ইকুয়াল টু n ল্যামডা যদি হয়, এবার আমরা ডি ব্রগলির ফর্মুলা বসাই, ল্যামডা মানে h/mv। তাই যদি হয় তাহলে এবার তাকে এমভিটা এদিকে নিয়ে আসলাম, mv আর আরটা থাকলো, mv আর n মানে nth অরবিটাল, সরি nth অরবিট। তাহলে nh/ দেখো 2 π চলে এসছে। এইবার আমরা পেয়ে গেলাম নিলস বোরের ফর্মুলা। তাহলে নিলস বোরের কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে জাস্টিফাই করলেন বিজ্ঞানী ডি ব্রগলি। এখান থেকে আমাদের যেটা এখান থেকে মূল যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই ফর্মুলাটা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলা থেকে আমরা খুব সহজেই কিছু ছোটো ছোটো অঙ্ক করতে পারবো। কীরকম দেখো, প্রবলেম কীরকম আসে এখান থেকে, একটা ইলেকট্রন 3rd বোর অরবিটে আছে বা 2nd বা 1st বোর অরবিটে আছে। এবার ইলেকট্রনটা যদি ওয়েভ হয় তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেংথ কত, অর্থাৎ কত নম্বর অরবিটে আছে সেটার সঙ্গে ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথের একটা মানে কি বলবো রিলেশন আর কি। তো এই সংক্রান্ত কয়েকটা প্রবলেম দেখে নাও ছোটো ছোটো। ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেংথ অফ অ্যান ইলেকট্রন ইন 4th অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। 4th অরবিটের ইলেকট্রনের ল্যামডা বের করতে বলেছে, ঠিক আছে? এখন ফর্মুলা আমরা কি দেখলাম, 2 π আর n ইকুয়াল টু n ল্যামডা। তাহলে 4th অরবিটে আমরা কি লিখব, 2 π ইন্টু r4, ঠিক আছে? দিস ইকুয়াল টু 4 ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু কী হবে, 2 π r4/4, তাই না? তাহলে পাই মানে লিখছি 22/7। 22/7 বেটার হবে না 3.14 বেটার হবে সেটা পরে দেখছি। আচ্ছা, ইলেকট্রনের রেডিয়াসের ফর্মুলা কি, 0.529 ইন্টু n²/z। তো z তো একই, হাইড্রোজেন সিস্টেম, তাহলে 1। তাহলে n² মানে কত বললো, 4th অরবিট, তার মানে 4² মানে 16, ঠিক আছে? আচ্ছা, এটা 8 হয়ে গেল। তাহলে এটাকে আমরা 3.14 করে দিই, 3.14 যা হবে এত অ্যাংস্ট্রম নিশ্চয়ই, তাই তো? তাহলে দেখো 0.529 8 আর এখানে 3.14, সিম্পল মানে মাল্টিপ্লিকেশান করতে হবে, আর কিছুই নেই এখানে। তাহলে কত হবে দেখো, 0.5 যদি ভাবি তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু 3.14 মানে 12 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 12.56 আর একটু বেশি, মানে ওই ধরো 12.6 মতো হয়ে গেল, অ্যারাউন্ড 12.6 অ্যাংস্ট্রম। এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আমাদের অপশানে থাকবে, ঠিক আছে? পরেরটা দেখো, তাহলে 3rd বোর অরবিট যদি হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু, তাহলে এটা 3 হয়ে গেল আর এটা 3 হয়ে গেল। তাহলে ল্যামডা ইকুয়াল টু 2 π r3/3। এবার দেখো কী হচ্ছে, 2 π r3 কার, লিথিয়াম 2 প্লাসের। তাহলে 0.529 ইন্টু n² মানে 9/z, z3, ঠিক আছে? আর নিচে আরেকটা 3 আছে, তাহলে 3 আর 9 আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো আবারও এই জিনিসটা, মানে দেখো এটা 2 আর 0.5 মানে 1-1 থেকে সামান্য বেশি, তাহলে এটা 3.14 থেকেও সামান্য বেশি হবে, 3.15 3.16 এরকম কিছু একটা হবে। খুব বেশি হলে 3.2 হবে, তার বেশি কিছু হবে না। তো এটাই হয়ে গেল আনসার, রাইট? তারপরে দেখো 14th বলছে, অ্যান ইলেকট্রন ইন H লাইক সিস্টেম
হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেংথ অফ ল্যামডা। এবার ওয়েভলেংথ বলে দিয়েছে ল্যামডা। ক্যালকুলেট এনার্জি অফ দ্যাট ইলেকট্রন ইন টার্মস অফ ল্যামডা। আচ্ছা, ইলেকট্রনের এনার্জি বার করতে বলেছে। ইলেকট্রন হাইড্রোজেন লাইক সিস্টেমে কোনো একটা অরবিটে আছে, সেই অরবিটের এনার্জির সঙ্গে এবার ল্যামডাকে আমাকে রিলেট করতে হবে। খুবই সিম্পল, দেখো ব্যাপারটা। আমরা একটা এরকম ফর্মুলা জেনেছিলাম, রুট ওভার অফ কী জেনেছিলাম, 2m ইন্টু কাইনেটিক এনার্জি, না তাই না? মাল্টিপ্লাই করো, স্কোয়ার করো দুদিকে, তাহলে h স্কোয়ার বাই 2m কাইনেটিক এনার্জি। এখান থেকে আমি কাইনেটিক এনার্জির কি ফর্মুলা পাবো দেখো, কাইনেটিক এনার্জি h স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার, তাই তো? h স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার, এই হয়ে গেল কাইনেটিক এনার্জির ইকুয়েশন। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন আর টোটাল এনার্জি অফ ইলেকট্রন। এখানে এনার্জি বলেছে মানে কেবলমাত্রই টোটাল এনার্জি। আমরা কি ফর্মুলা জানি, যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ টোটাল এনার্জি, না ই টোটাল। তাহলে ইলেকট্রনের এনার্জির ফর্মুলা কি হবে, h এর স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার, একটা মাইনাস সাইন থাকবে। তাহলে এই হয়ে গেল এনার্জি, ইলেকট্রনের এনার্জির সঙ্গে তার ওয়েভলেংথের রিলেশন, ঠিক আছে? মাইনাস h স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার। এখন এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে এরকম হতে পারে যে এনার্জি অফ দ্যাট ইলেকট্রন ইন টার্মস অফ ল্যামডা ইজ বলে 4টে অপশান থাকলো, তার মধ্যে একটা থাকলো, আরও কিছু থাকলো, ওইটা থাকলো, উল্টো করে দেওয়া থাকলো, এরকম 3-4টে অপশান থাকবে, সঠিক অপশান বেছে নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা ডি ব্রগলি হাইপোথিসিসটা একদম মানে কি বলবো কমপ্লিটলি আমরা পড়লাম। এখান থেকে আর কিছু বাদ নেই। যত রকমের প্রবলেম সম্ভব হয় তত ভ্যারাইটিস অফ প্রবলেমস আমি দেখালাম। এইরকম আরও প্রবলেম বাড়িতে সলভ করো। এছাড়া আমরা কি করলাম, নিলস বোরের অ্যাটমিক মডেলের ত্রুটিটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে শুরু করব। আজকে এইটুকুই থাকবে। তবে যাওয়ার আগে বলি আবারও, যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।